আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আমরা বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করব। বাংলার ইতিহাস বলতে বাংলার উৎপত্তি থেকে শুরু করে মানে বাংলাদেশটা আসলে তো একজাক্টলি আসেনি, একটা প্রথমে একটা জনপদ ছিল, তাই না? জনপদ থেকে শুরু করে আস্তে আস্তে একটা বিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশটা আসছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে বা বাংলাদেশটা পাইছে। সো বাংলার একটা ইতিহাস আছে, যে গৌরব ইতিহাসটা জানতে গেলে আমাদের জানতে হবে বাংলাদেশের দুইটা মানে ইতিহাসের দুইটা উপাদান আছে। একটা হলো লিখিত উপাদান। হ্যাঁ, ইতিহাসের দুইটা উপাদান, একটা লিখিত উপাদান আর একটা হলো অলিখিত উপাদান। তা লিখিত উপাদান কোনগুলা? লিখিত উপাদানগুলো হচ্ছে যেমন বিভিন্ন সাহিত্যকর্ম বা বিভিন্ন যে ধরনের যে এভিডেন্স আছে, দলিলপত্র আর কি। এটা হলো লিখিত উপাদান। তার মধ্যে আমরা যে উদাহরণ হিসেবে নেই, উদাহরণ হিসেবে নিতে পারি এই যে আবু ফজরের আকবরনামা। হ্যাঁ, আবু ফজরের আকবরনামা। তারপর নিতে পারি মহিদাসের ঐতীর্ণ অরণ্যক। হ্যাঁ, ঐতিহ্যের অরণ্য মহিদাসের, মহিদাসের ঐতীর্ণ অরণ্য। তারপরে আমরা কৌটুল্যের অর্থশাস্ত্র নিতে পারি। তারপরে আমরা নিতে পারি গোলাম গোলাম হোসেনের রিয়াজ আস সালেতিনি। হ্যাঁ, আবার আমরা নিতে পারি তোমার এই যে কুলহনের রাজনী তরঙ্গিনী। তাহলে আমরা নিতে পারি কি আবু ফজলের আকবরনামা, তারপরে কুলহনের কি রাজা তরঙ্গিনী, তারপরে এই যে কৌটুল্যের অর্থশাস্ত্র। মানে এই যে লিখিত উপাদান, এগুলোকে বলা হয় লিখিত উপাদান। হ্যাঁ, এগুলো হচ্ছে এভিডেন্স। আর অলিখিত উপাদানগুলো কোনগুলো, যেগুলো মানে ওভাবে প্রকাশ্যে মানে ওভাবে রাখা হয়নি। যেমন আমরা যে বলি যে মানে ওই যে তামার পাতা কে মানে পাতে খোদাই করে যে শাসনটা ছিল তম্র শাসন। এই তম্র শাসনটা কিন্তু আমাদের এটা ছিল অলিখিত উপাদান। হ্যাঁ, এটা তম্র শাসন এর ৭টি তম্রলিপি আছে, কিন্তু এখনো আছে আর কি ৭টি তম্র শাসন। তম্র বানানটা কি এটা তাম্র হবে আর কি, তাম্র শাসন মানে তম্রযোগ শাসন, তাম্র শাসন এরকম। এবার আমরা বুঝতে পেলাম যে ইতিহাসে দুইটা ধরনের ইতিহাস, লিখিত ইতিহাস উপাদান, একটা অলিখিত উপাদান আছে আর কি। সো তাহলে আমরা এখন জানবো পরিব্রাজক মানে এই বাংলা বা পশ্চিমবঙ্গ মানে এই ভারতবর্ষে বা বাংলায় বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজকরা আসছে, এবং তাদের কিছু ডকুমেন্টারি আমরা পেয়ে আমরা বুঝতে পেরেছি তারা আমাদের এই দেশকে মানে কতটা ভালোবাসলো বা কতটা মানে উন্নত ছিল, যার কারণে ঘুরতে আসছিলো আর কি এরকম। বিভিন্ন পরিব্রাজক বলতে কি, পরিব্রাজক বলতে বলা হয় পর্যটক বলা হয়, তারা ঘুরে বেড়ায় আর কি, বিভিন্ন ঘুরে বেড়ায়। তা প্রথম পরিব্রাজক হিসেবে আসলো মেগাস্থিস। হ্যাঁ, মেগা নিস। হ্যাঁ, মেগাসিনি আসলো তিনি ছিলেন গ্রিস, প্রাচীন গ্রিসের একজন পরিব্রাজক। তিনি আসলে মূলত চন্দ্রগুপ্ত মৌর্য শাসনামলে, ঠিক আছে? এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থে আমরা দেখতে পারি যে এই যে পরিব্রাজক মেগাস্থিসিস বাংলায় আসলো আর কি। এরপরে আসে ফাইয়েন ফা ফাইয়েন ফাইয়েন ছিলেন চীনা পরিব্রাজক। ইনি ছিল চীনা চীনা পরিব্রাজক চীনা পরিব্রাজক মানে চৈনিক বলে চীনাটা কি চিনতে কাটছে। আর তিনি যখন আসলেন তখন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য শাসনামল। এবং তিনি মূলত 14 বছর এই বাংলায় ছিল আর কি, ঘোরাঘুরি করছে। এবং তার বিখ্যাত 7টা উপন্যাস আছে, উপন্যাস বলতে 7টা গ্রন্থ আছে আর কি। এবং তার বিখ্যাত একটা হলো ফো ফকুও কিং তার বিখ্যাত একটা গ্রন্থ, ঠিক আছে? এরপরে আসে কে? এরপরে আসে ইয়েন সাং ইউএন ইউএন সাং। ইনিও সিনিয়র পরিব্রাজক। হ্যাঁ, চৈনিক পরিব্রাজক। এবং তিনি আসেন কি না চৈনিক, হ্যাঁ চীনা, হ্যাঁ চীনা। এবং তিনি আসেন শাসনামলে, হর্ষবর্ধন শাসনামলে আসেন, এবং 8 বছর ছিলেন আর কি, 8 বছর এখানে ছিলেন। এবং মানে বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে তিনি বৌদ্ধ ধর্ম নামে শিক্ষা লাভ করেন আর কি। তার এর পরে তিনি সিদ্ধ নামে একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থের নাম কি? সিদ্ধি সিদ্ধি এটাকে ইয়ানসাং। এরপরে আসেন ইবনে বাতুতা না বতুতা, ইবনে বতুতা। ইনি আসলে মরক্কের, ইনি একজন মুসলিম পরিবারজন মনে হচ্ছে। হ্যাঁ, কারণ ইনি আসলে ইয়ের সময় আসেন, কার সময় আসেন? সুলতান মোহাম্মদ বিন তুলুকের শাসনামলে আসেন। এবং তিনি দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেছেন, দিল্লির কাজী ছিলেন ইবনে বতুতা।
এবং ইবনে বতুতা বাংলাদেশে প্রায় 8 বছর তিনি এখানে ছিলেন, 8 বছর। আর কাজী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং ইবনে বতুতা চট্টগ্রামকে বলেছিল চাটগাঁও, হ্যাঁ চাটগাঁও, চট্টগ্রাম বলেছিল। এবং তিনি সোনারগাঁয়ে গেছিলেন এবং সোনারগাঁ যান এবং সিলেটে যান ইয়ার জন্য, কার জন্য? সিলেট, দেখা যাচ্ছে সিলেট, সিলেটে যান হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করেন সিলেট। এবং তার বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহলা, কিতাবুল রেহলা, হ্যাঁ। আর কিতাবুল রেহলা তার প্রাচীন এবং তিনি প্রথম ব্যক্তি যে প্রাচীন বাংলাকে তিনি দোজক, হ্যাঁ দোজক, দোজকপুর বা দোজকে পুর নামে আখ্যায়িত করেছেন। কারণ এখানে প্রচুর ঠান্ডা, মানে সরি প্রচুর গরম ছিল আর কি, এই জন্য তাকে মানে ওয়েদারটা ভালো লাগেনি, দোজক ছিল। আর এবং শেষে আসেন মাহুয়ান, তিনিও চৈনিক পরিব্রাজক এবং তিনি সোনারগাঁয়ে একটি বিরাট বাণিজ্য শহররূপে প্রত্যক্ষ করেছিলেন, সোনারগাঁয়। ওকে। এবং তার বিখ্যাত একটা লিপি আছে, এটা হলো ইয়ং ইয়া ইয়াং শেং লন, ইয়াং শেং লন। সো এগুলো বিভিন্ন পরিব্রাজকের কি বিভিন্ন কার্যক্রম এখানে আমরা পরিলক্ষিত হয়েছে। আর এখন আমরা বাঙালি জাতির উৎপত্তি হিসেবে জানবো। আমরা বাঙালি জাতির উৎপত্তি, বাঙালি জাতি আসলে কীভাবে উৎপত্তি হয়েছে, জাতির উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তিটা আসলে কীভাবে হয়েছে আমরা সবাই জানি যে বাঙালি জাতি মূলত অস্ট্রিক থেকে আসছে আর কি, অস্ট্রিক জাতি থেকে আছে, হ্যাঁ অস্ট্রিক, অস্ট্রিক অস্ট্রিক আগে ছিল তিনি ওই যে তোমার প্রাচীন অনার্য জাতি, অনার্য মূলত অস্ট্রিক, তারপর অনার্য, তারপরে বাঙালি আসছে এতটুকুই। আর আর যদি স্পেসিফিক বলি মানে বাংলা তোমার বঙ্গ, হ্যাঁ বঙ্গ সাথে আইল, এটা বাঙালি ছিল আর কি। আর বঙ্গ শব্দটা প্রথমে পাওয়া যায় তোমার যে মহি মহি মহিদাস, সে অরণ্যের গ্রন্থে, অরণ্যের ওই জন্য অরণ্যের গ্রন্থে। তারপরে এটা দেখা যায় আবু ফজর, আবু ফজর আইনি আকবরী গ্রন্থে পাওয়া যায় বাংলা শব্দটি। তারপর পাওয়া যায় বিদেশি প্রথম বিদেশি পর্যটক ইবনে বতুতার তার কিতাবুল রিহেলা গ্রন্থে পাওয়া যায়। এবং পশ্চিমে গ্রিক লেখক আনোয়া কি আলেকজান্ডার আলেকজান্ডার আলেকজান্ড্রিয়ার গ্রন্থ, অর্থাৎ তার একটা গ্রন্থ ছিল, গ্রন্থ নাম আমার কিছু মনে নেই, মানে ওই গ্রন্থে আর কি এটা পাওয়া যায়। আমি এটা বাংলাদেশে আনসার করলাম। আসলে এই বাংলাদেশের বিভিন্ন, আমি এখন জনপদ নিয়ে কথা বলবো। জনপদ, বাংলাদেশের জনপদটা আমি ম্যাপেতে দেখাবো আর কি। বাংলাদেশ বেশ কটা জনপদ ছিল, তার মধ্যে একটা ছিল বঙ্গ। হুম, বঙ্গ জনপদটা ছিল ঢাকা আর কি, ঢাকা ছিল বঙ্গ। আচ্ছা আমি শুরু থেকে বলি পুন্ড্র। পুন্ড্র ছিল বৃহত্তর বগুড়া, হ্যাঁ এই বগুড়াতে ছিল পুন্ড্র, বগুড়াতে এটা কি ছিল পুন্ড্র, হ্যাঁ। আর তারপরে বরেন্দ্র এই এখানে রাজশাহী না, রাজশাহী এখানে ছিল বরেন্দ্র, এটা কি বরেন্দ্র, হ্যাঁ বরেন্দ্র জনপদ ছিল। এরপরে আমরা যদি বলি হরিকেল মূলত ছিল সিলেট আর চট্টগ্রাম। এই সিলেট আর এই যে চট্টগ্রাম, এই জায়গাটা, এই জায়গাটা কি ছিল, এই ছিল হরিকেল, জনপদ ছিল। তারপরে সমতট, এই যে এখানে সমতট বলতে এখানে যে না কি বলে তোমার আরে কুমিল্লা আর নোয়াখালী, হ্যাঁ কুমিল্লা নোয়াখালী ছিল কি সমতট। আর চন্দ্রদ্বীপ মানে বরিশাল, এগুলো চন্দ্রদ্বীপ, এটা সমতট, এটা হরিকেল, হ্যাঁ। আর এখানে হলো পুন্ড্র, হ্যাঁ। আর যদি দেখি গৌড় ছিল তোমার মনে হচ্ছে মালদা, পশ্চিমবঙ্গ, এটা ছিল গৌড়, এটা ছিল গৌড়। আর রাঢ় ছিল পশ্চিম বর্ধমান জেলা, এই পশ্চিম বর্ধমান জেলা ছিল রাঢ় ছিল। আর হরিকেল সিলেট তো আমরা বললাম, হরিকেল সিলেট এটা ছিল হরিকেল সিলেট এবং চট্টগ্রাম। আর সমতট বঙ্গ কি, হ্যাঁ বঙ্গটা ছিল তোমার এইটা, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহের কিছু অংশ নিয়ে
ফরিদপুর, বরিশালের কিছু অংশ, পটুয়াখালী, এটা ছিল কি বঙ্গ। মানে এইগুলো নিয়ে আর কি মোটামুটি ইয়াটা পড়েছে। আর রংপুর কিন্তু মনে হচ্ছিল ইয়েতে 15 আর কি, 15 এবং বরং তো 15 দুইটার মধ্যে রংপুর পড়েছে আর কি, রংপুর বিভাগটা। তো এতটুকুই জনপদের জানলে হবে। হ্যাঁ, এখন আমরা একটু সাম্রাজ্য নিয়ে জানবো। সাম্রাজ্য, সাম্রাজ্য, সাম্রাজ্য। প্রথম সাম্রাজ্য স্থাপন হয় ইয়া করে, সেটা হলো যে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। প্রথম সাম্রাজ্য ছিল চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, তিনি মৌর্য সমাজের প্রতিষ্ঠাতা আর কি। এবং তারা সময় রাজধানী ছিল পাটলিপুত্র। হ্যাঁ, পাটলিপুত্র। আর প্রথম ভারতের প্রথম সম্রাট। আর চাণক্য ছিল তার মন্ত্রী। আর আলেকজান্ড্রিয়া তার সেনাপতি ছিল, সিকিউলাসকে পরাজিত করে। আলেকজান্ড্রিয়া সিকিউলাসকে পরাজিত করেছে আলেকজান্ড্রিয়া। আর তোমার চাণক্যের ইয়ে আসলো, চাণক্যের তাহলে প্রথমে ছিল তার ছন্দ নাম ছিল কৌটিল্য। কৌটিল্য, চাণক্য ছন্দ ছিল কৌটিল্য। এবং এটা মৌর্য সমাজের প্রতিষ্ঠা হলো চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্র। আর তার অস্ত্রশস্ত্র ছিল কৌটিল্যর অস্ত্রশস্ত্র, চাণক্যের শোনা যায় ছন্দ নাম চাণক্য সম্মান কিন্তু কৌটিল্য, আলেকজান্ডার সেনাপতি। ওকে, এখন আসলে মৌর্য সমাজ গেল। মৌর্য সমাজের চন্দ্রগুপ্ত মৌর্য গেল। চন্দ্রগুপ্ত এবার আসলো দ্বিতীয় সম্রাট সম্রাট অশোক। সম্রাট অশোক সম্রাট অশোক কিন্তু একটু মোটামুটি একটু দানবীয় আর কি, অনেক শক্তিশালী। তিনি একই কিন্তু যে মহাস্থানগড়ের ইয়ে পাওয়া যায়, কিছু শিলালিপি পাওয়া গেছিল অশোকের। এবং তিনি সম্রাট অশোককে বলা হয় ওই বৌদ্ধ ধর্মের কনস্টেবল হয়, বৌদ্ধ ধর্মের কনস্টাইনার। কেন কনস্টেবল হয়? কারণ তিনি ওই যে বৌদ্ধ ধর্মের কে তিনি রাজধর্মে উপাধি ইয়ে করার ভূমিকা পালন করে। এবং তার চেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্বের ধর্মের মর্যাদা পায় আর কি। এই জন্য বৌদ্ধ ধর্মকে কনিষ্ঠ ধর্ম বলা হয়। কারণ কি? কারণ হলো তিনি কলিঙ্গের যুদ্ধে অনেক রক্তপাত দেখে তার খুব ভয় লাগে। আর কলিঙ্গের যুদ্ধ একটা মাইলস্টোন ছিল আর কি। এটা ছিল সম্রাট অশোক। তারপরে আসলো তোমার কুষাণ সাম্রাজ্য। কুনিশ ছিল কুষাণের রাজা, সর্বশ্রেষ্ঠ আর কি। এবং চিকিৎসক ছিলেন চরক। হ্যাঁ, চরক ছিল। এবং গুপ্ত সাম্রাজ্য, এবং কুষাণ থেকে পরে আসে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত না, গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের কে এরা সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যকে। আর গুপ্ত সাম্রাজ্যের প্রথম সাম্রাজ্য হলো রাজা হলো চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত এবং পাটলিপুত্র সিংহাসন আরোহণ করে কত সালে? 320 সালে আর কি। আর চন্দ্রগুপ্তের পরে আসলো সমুদ্রগুপ্ত। এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা তাকে বলা হয়, তাকে শ্রেষ্ঠ রাজা আর কি। প্রাচীন নেপোলিয়ানকে তাকে বলা হয় প্রাচীন নেপোলিয়ান বলা হয়। এবং তা বাংলার রাজধানী পুণ্যনগর স্থাপন করেন সমুদ্রগুপ্ত। এবং সমুদ্রগুপ্ত পরে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমার এর মূল কাহিনী হলো তিনি উজাইনিতে সাম্রাজ্য দ্বিতীয় রাজধানী স্থাপন করেন উজাইনিতে। আগে ছিল তো পুণ্যনগর, তারপরে সমুদ্রগুপ্ত রাজধানী গেছে পুণ্যনগরে, এবং উজাইনিতে সে দ্বিতীয় রাজধানী স্থাপন করেছেন। বিক্রমাদিত্য ছিল তার উপাধি। বিক্রমাদিত্য ছিল তার উপাধি। ওকে, এবং 9 জনকে তিনি বিভিন্ন ওনার সময় বিভিন্ন প্রতিভাবান গুণী ছিল। এই জন্য 9 জনকে তিনি নবরত্ন নাম বলা আছে। তার মধ্যে ছিল ওই কালিদাস, অমর সিংহ, বাহিরাম মিশ্র, এগুলো আর কি। মহাকবি কালিদাস বলছিলাম না, ওইটাই নবরত্ন বলছিল। কে বলছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
এবং অমর সিংহাসনে ছিলেন সংস্কৃত কবি, এই ব্যাকরণবিদ, এগুলো বিভিন্ন ধরনের ছিল আর কি এখানে। আর এই মানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্য দিয়ে তোমার মৌর্য সমাজও শেষ হয়। তারপর দেখি যে ওই যে রাজাধিরাজ বঙ্গগৌর বঙ্গ এবং গৌড়ের রাজা শশাঙ্ক, বলছিলাম না, শশাঙ্ককে বলা রাজাধিরাজ। তারপর বলা হয় তাকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাজা শশাঙ্ক। শশাঙ্ক রাজধানী ছিল কণ্ঠ সুবর্ণ। এটা এদের মনে রাখলে হবে। শশাঙ্ক রাজধানী কণ্ঠ সুবর্ণ। শশাঙ্ক বলা হয় রাজাধিরাজ, এবং শশাঙ্ক হলো তোমার স্বাধীন সার্বভৌমত্ব রাজা শশাঙ্ক। এবং শশাঙ্ক ছিল 606। জনপদগুলোকে তিনি গৌর একত্রিত করেছেন। মহাসামন্ত শশাঙ্ক। আচ্ছা, আর এই যে হর্ষবর্ধন ছিল, হর্ষবর্ধন সবার কবি ছিল বনভট্ট। বনভট্ট। তার বিখ্যাত ইয়ে আছে হর্ষচরিতা আছে হর্ষবর্ধনের। হ্যাঁ, এদেরই বললে হবে হর্ষবর্ধনের। এরপর আসে পাল বংশ। হ্যাঁ, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল পাল বংশের প্রকৃতি প্রতিষ্ঠা, হ্যাঁ, গোপাল। এবং পাল বংশে মূলত 400 বছরকে শাসন করে আর কি পৃথিবীর। এবং বাংলা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ, এবং পালদের পৈতৃক ভূমি ছিল তোমার বরেন্দ্র। তারপর সে ধর্মপাল। পালের পর আসে ধর্মপাল। গোপালের পর ধর্মপাল তোমার সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় গোপালের পুত্র ধর্মপালকে। এবং পাল বংশে তোমার প্রথম পুলিশি এবং বিচার ব্যবস্থা চালু হয়। প্রথম পুলিশ ব্যবস্থা চালু করে পাল বংশরা। এবং ধর্মপালের সর্বশ্রেষ্ঠ রাজা। এবং ধর্মপালের পর আসে প্রথম মহিপাল। তিনি চিত্রকলার নির্দেশ দেন এবং প্রথম মহিপাল তিনি অষ্টসাহস্রিক প্রজ্ঞাপন পরিমিত করেন। আর প্রথম তিনি মহিপালের কিছু দেখি না প্রথম মহিপালের আমার। আচ্ছা, দ্বিতীয় মহিপাল মূলত যে কৈবর্ত বিদ্রোহ করে আর কি। কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ বলতে জেলে কৃষক আমার কৈবর্ত বিদ্রোহ। মজার সমস্যা দিনাজপুরে রামপাল দিনাজপুরে হয়েছিল রামপাল। আচ্ছা, রামপালে যে মানে রাম মন্দির কি রামসাগর করে রামপাল। তারপরে সেন শাসন, সেন আমল। সেন সেনের সেন সেনের সেনের প্রতিষ্ঠাতা হলো হেমন্ত সেন আর কি। হেমন্ত সেনের বাবা যে সমান্ত সেনের পুত্র হেমন্ত সেন বংশের প্রতিষ্ঠাতা। এবং সেন বংশের শ্রেষ্ঠ রাজা আছে তোমার বিজয় সেন। সর্বশ্রেষ্ঠ রাজা বিজয় সেন। তিনি বিজয় সেন হুগলিতে করে আর কি। হুগলিতে ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুর। আর সেনের পরে আসে লক্ষণ সেন মানে তোমার মানে কলিঙ্গ প্রথার প্রবর্তক করেছে লক্ষণ সেন। লক্ষণ সেনের মূল কাহিনীগুলো কী ছিল? তিনি কলিঙ্গ প্রথার প্রবর্তক ছিলেন। এবং দান সাগর ও অদ্ভুত সাগর তাকে বলা হয়। দান সাগর অদ্ভুত সাগর তাকে বলা হয়। কলিঙ্গ প্রথার লক্ষণ সেন ম্যান, এটা বল্লল সেন। দান সাগর এবং অদ্ভুত সাগর বল্লল সেন। এবং তোমার কল্ল সেন কার বলা হয়? কলিঙ্গ প্রথার প্রবর্তক। কৌলিন্য প্রথার প্রবর্তক। লক্ষণ সেন লক্ষণ সেন ছিল হিন্দু ধর্মাবলম্বী। এরপরে আর কি মোটামুটি সমাজের হয়। এরপরে আসে মুসলিম শাসন আমল। তো মুসলিম শাসন আমল নিয়ে আমরা পরে একটা ভিডিও করবো। এই পর্যন্তই আজকে।